ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো। ইলেকট্রন এবং হোলের যে ফ্লোটা সেটা কিভাবে ঘটে এই সিলিকন ক্রিস্টালে সেটা আমরা দেখবো আজকে। The effect of the whole of conduction is shown in figure. হোল যে ফ্লো হচ্ছে, তা হোল আমরা বলছি এর আগে যে ইলেকট্রন যখন একটাই এই আমাদের বোরন যে অ্যাটমটা সেই অ্যাটমটার মধ্যে আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন থেকে আরেকটা ফাঁকা থাকে। এই ফাঁকা অংশটা চাই কি আরেকটা ইলেকট্রন এখানে চলে আসে, এবং এইটা যেহেতু এখানে কোনো ইলেকট্রন নাই, এটা পজিটিভ চার্জ হয়ে থাকে। এটাকেই আমরা হোল বলি। ভয়েড বা ফাঁকা যে স্থানটা এবং যেটার চাই যে আরেকটা ইলেকট্রন এইখানে চলে আসে, এই অংশটাকে পজিটিভ একটা সাইন দ্বারা প্রকাশ করা হয় এবং এইটাকেই আমরা হোল বলে থাকি। হোল ফাঁকা। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখান থেকে ইলেকট্রনটা এইখানে চলে আসে, চলে আসলে কিন্তু এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যায়, তার মানে এইখানে আবার পজিটিভ সাইনটা চলে আসে। আমাদের এইটাকে আমরা পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করি। দ্যাট মিনস হোলটা কিন্তু ফ্লো করতেছে। হোলের ফ্লো ইলেকট্রনের ফ্লোর বিপরীত দিক, সেটাই বোঝানো হয়েছে। If a balanced electrode acquires sufficient kinetic energy to break the covalent bond and fill the void created by a hole, then a vacancy or hole will be created in the covalent bond that release the electron. এটাই বলা হচ্ছে যে এইখানে যে ইলেকট্রন সেটা একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে মাধ্যমে এই সিলিকনের সাথে এই সিলিকন সংযুক্ত আছে সিলিকন ক্রিস্টালে। এই সিলিকন ক্রিস্টালের এই বন্ডটাকে ভেঙে ফেলার জন্য তাকে একটা কাইনেটিক এনার্জি সংগ্রহ করতে হয়। যদি একটা ইলেকট্রন সেই পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করতে পারে to overcome the covalent bond, then this electron moves to this place, this void or this hole. মানে এই ইলেকট্রনটা এই হোলের এখানে তখন চলে আসে, বাট another vacancy or hole is created also, because এই পয়েন্টে তখন আরেকটা ভয়েড বা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যায়, যেইখান থেকে এই ইলেকট্রনটি রিলিজ করা হবে। There is therefore a transfer of hole to the left and electron to the right. তার মানে হোলটা লেফটে চলে গেল, ইলেকট্রনটা রাইটে চলে গেছে। The direction to be used in this text is that the conventional flow, which indicated by direction of hole flow. এই যে ডিরেকশনটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে কনভেনশনাল হোল ফ্লো। সিলেক্টেড ভার্সেস হোল ফ্লো দিলে তোমাদের এই অংশটা বুঝাই দিতে হবে, ঠিক আছে? তোমাদের ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো এইটা কিন্তু একটু করতে হবে, ঠিক আছে? মোটামুটি ইম্পর্টেন্ট। তোমরা একটু নোট করে রাখবা কি কি পড়ানো হচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমরা মেজরিটি এন্ড মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার কোনগুলো, মাইনরিটি ক্যারিয়ার কোনগুলো? In the intrinsic state, the number of free electrons in germanium and silicon due to only to those few electrons in the valence band and that have acquired sufficient energy from thermal or light source to break the covalent bond, or to the few impurities that could not be removed. ইন্ট্রিনজিক যে সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম বা সিলিকন, সেটার মধ্যে তো কোভ্যালেন্ট বন্ডে প্রতিটা ইলেকট্রন প্রতিটা ইলেকট্রনের সাথে সংযুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে তারা তো অনেক ক্ষেত্রে কিছু এনার্জি গেইন করতে পারে এই কোভ্যালেন্ট বন্ডটাকে ভেঙে ফেলার জন্য, অথবা কিছু ইম্পিউরিটিস
থেকেই যায়, যেটা কখনো রিমুভ করা যায় না, একেবারে 100% পিওর ম্যাটেরিয়াল পাওয়া খুব ডিফিকাল্ট। কিছুটা ইম্পিউরিটিস থেকেই যায়, তাই ইম্পিউরিটিস থাকার কারণে দেখা যায় যে হোল ক্রিয়েট হয়ে যায় অথবা ফ্রি ইলেকট্রন চলে আসে। The vacancies left behind in the covalent bonding structure represent our very limited supply of coal. The vacancies left behind in the covalent bonding structure represent our very limited supply of coal. In an N-type material, the number of coal has not changed sufficiently from the intrinsic level. The net result there is that the number of electrons far outweighs the number of holes for this region. People are saying n-type material, the electron is called the majority carrier and hole is minority carrier. আচ্ছা, n-type material-এ দেখা যায় যে ইলেকট্রনের আধিক্য থাকে, ঠিক আছে। n-type material-এ ইলেকট্রনের আধিক্য থাকে, যার কারণে এই ইলেকট্রনকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার এবং হোলকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। This is the main significance of n-type materials. And in a p-type material, the hole is the majority carrier and the electron is the minority carrier. এই দুইটা জিনিস আমাদের মেইনলি মনে রাখতে হবে যে ফর n-type material, electron is the majority carrier and p-type material, hole is the majority carrier. এখানে n-type এবং p-type material দেখানো হয়েছে। This is n-type material. N-type material, those are donor ions. And for p-type, this is called acceptor ion. n-type material-এ আমরা দেখছি যে বেশিরভাগই হচ্ছে নেগেটিভ সাইন দেওয়া আছে, দ্যাট মিনস those are our majority carrier ইলেকট্রন, এবং মাইনরিটি ক্যারিয়ারের হিসাবে রয়েছে এখানে পজিটিভ, দ্যাট মিনস হোল। এখানে তাইলে n-type material-এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং এখানে যে আয়ন থাকবে সেটা হবে ডোনার আয়ন। আর p-type material-এ থাকছে আমাদের অ্যাকসেপ্টর আয়ন এবং মেজরিটি ক্যারিয়ার হিসেবে থাকতেছে হোল। আর মাইনরিটি ক্যারিয়ার খুব কম সংখ্যক আমরা দেখতে পাবো ইলেকট্রন। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের আঁকতে হবে মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার বললে। এই যে দুটো স্ট্রাকচার ফিগার আছে, এই ফিগার দুটা এঁকে এটা এই দুই লাইন তোমরা দিতে পারো, এইটা এবং এটা, মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার কোনগুলো থাকছে। আচ্ছা, এখন আসো সেমিকন্ডাক্টর ডায়োড। ডায়োড কিভাবে ক্রিয়েট করা হয়? ডায়োড মেইনলি ক্রিয়েট করা হয় বলা হচ্ছে both n-type and p-type material are introduced. Semiconductor diode is formed by simply bringing those materials together. ঠিক আছে, তার মানে এই n-type material এবং p-type material এই দুইটা মেটেরিয়ালকে একত্রে পাশাপাশি বসানো হয়। পাশাপাশি বসিয়ে আমরা এই পিএন জাংশন অথবা সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করি। At the instant the two materials are joined, the electrons and hole in the region of the junction will combine, resulting in lack of carrier in the region near to the junction. This region of uncovered positive and negative ions is called depletion region due to the depletion carrier in this region. বলা হচ্ছে দুইটা মেটেরিয়াল যে সময় আমরা একত্রে পাশাপাশি বসানো হয় তখন তাদের মাঝখানে একটা রিজিয়ন ক্রিয়েট হয়, ইজ কল্ড আনকভার্ড রিজিয়ন। মানে এইখানে এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নগুলো এখানে অবস্থান করে পাশাপাশি, ঠিক আছে, এবং এইখানে কিন্তু কোনো মেজরিটি বা মাইনরিটি ক্যারিয়ার থাকে না এই রিজিয়নটায়, শুধুমাত্র আয়নগুলি একটা রিজিয়ন ফর্ম করে। এই পি টাইপ থেকে পজিটিভ আয়নগুলোর একটা ওয়াল এই পাশে ক্রিয়েট হয়, এন টাইপ
এন টাইপ এই আয়নের একটা ওয়াল এই পাশে ক্রিয়েট করে পাশাপাশি। দিস রিজিয়ন ইজ কল্ড ডিপ্লেশন রিজিয়ন। মূলত এই ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হওয়ার জন্যই আমাদের পিএন জাংশনটা মানে ফর্ম করে, মানে আমাদের ডায়োডটা আমরা পেয়ে থাকি। এইখানে বলা হচ্ছে যে সিন্স দ্য ডায়োড ইজ এ টু টার্মিনাল ডিভাইস, দ্য অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজ অ্যাক্রস দিস টার্মিনাল লেভেল থ্রি পসিবিলিটিস। আচ্ছা, তিনটা পসিবিলিটিস আছে। তিনটা পসিবিলিটিস বলতে কি কি? এখানে যেমন একটা বলা হয়েছে নো বায়াস ভিডি ইকুয়াল টু 0 ভোল্ট। ফরওয়ার্ড বায়াস যদি ভিডিতে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আর রিভার্স বায়াস যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে সেটাই বলা হচ্ছে এখানে। নো অ্যাপ্লাইড বায়াস মানে ভিডি যদি 0 ভোল্ট থাকে তখন কি ঘটনা ঘটে? এটা এত ডিটেলস আমাদের প্রয়োজন নাই। নো বায়াসের ক্ষেত্রে যদি ভিডি ইজ ইকুয়াল টু 0 ভোল্ট হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বলা হচ্ছে in the absence of an applied bias voltage, the net flow of charge in any one direction for a semiconductor diode is 0. যদি বায়াসিং ভোল্টেজ কোনো আমরা এই ডায়োডের দুই প্রান্তে কোনো ভোল্টেজ প্রদান না করি, তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো হবে না। তো দেখানো হয়েছে যে অলরেডি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করা মানে এটা দিস ইজ ওপেন। If this is open, there is no net current flow. That means this ID current, diode ID হচ্ছে diode current is equal to 0 milliampere. এই ফিগারটা দিয়ে এই বায়াসিং নো অ্যাপ্লাইড ভোল্টেজ এটা আমাদের বলতে হবে যে এই ক্ষেত্রে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না এই লাইনটা। আর যদি আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি তাহলে কি হবে? রিভার্স বায়াস, ওকে, দ্যাট মিনস রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কি ঘটতেছে, আমরা পিতে দিচ্ছি নেগেটিভ, এনতে দিচ্ছি পজিটিভ। Okay. This is called reverse bias. So reverse bias condition কি করতেছে, the current that exists under the reverse bias condition is called the reverse saturation current and it is represented by IS. রিভার্সে কিন্তু দেখো ঘটনা কি হয়, যদি আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে এই যে ডিপ্লেশন রিজিয়নটা আছে এইটার লেন্থটা বেড়ে যায়। এই পাশে পজিটিভ দেওয়ার কারণে এইদিকে পজিটিভের আধিক্য হয়ে যাচ্ছে এবং এই পাশে নেগেটিভ দেওয়ার কারণে এই ডিপ্লেশন রিজিয়নের নেগেটিভের আধিক্য হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে এই ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রিভার্স বায়াসে আমাদের কোনো কারেন্ট ফ্লো হয় না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো হয় না। কিন্তু ওর পরেও যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে দিস ইজ কল্ড অলসো রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। ওই ব্রেকডাউন ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে এই ডায়োড তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ভিতর দিয়ে একটা রিভার্স কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। So this current is represented by IS, reverse saturation current. আসল পর্যায়ে কারেন্ট ফ্লো হতে পারে খুবই কম, একেবারে কম, ইটস নেগলিজেবল কারেন্ট। কিন্তু রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা অ্যাপ্লাই করলে মানে অতিরিক্ত ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডায়োড কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং তখন তার ভিতর দিয়ে একটা রিভার্স ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। তাহলে আমরা এটা থেকে বুঝলাম যে নেগেটিভে যদি আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি এনে অ্যান্টাইপ মেটেরিয়ালে, পিতে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, দিস ইজ কল্ড রিভার্স বায়াস কন্ডিশন।
Now comes to the forward bias condition. The forward bias কি ঘটনা ঘটে, পিতে পজিটিভ এনতে নেগেটিভ। পিতে পজিটিভ অ্যাপ্লাই করার কারণে কি হচ্ছে, এইখানে যে ডিপ্লেশন রিজিয়নটা আছে, এই ডিপ্লেশন রিজিয়নের লেন্থ অনেক কমে গেছে। এই নেগেটিভ গুলো এই দিক দিয়ে আকৃষ্ট হচ্ছে, যার কারণে কি হচ্ছে, এই যে ডিপ্লেশন রিজিয়ন এইখানের এই দেওয়ালটা কমে গেছে। যার কারণে কি হয়েছে, এই ডিপ্লেশন রিজিয়নের লেন্থ যত কমবে তত এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হতে সহায়তা করবে, কারণ এই মাঝখানে এটা ব্যারিয়ার ছিল, একটা বাধা তৈরি হয়েছিল। এই বাধাটা আমরা ওভারকাম করতে পারি। এই বিডি এই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে দেখা যাচ্ছে যে এর ভিতর দিয়ে আইডি কারেন্ট অতি সহজেই ফ্লো হতে পারছে। ঠিক আছে, এই আইডি কারেন্ট, তখন এই আইডিটাকে বলা হয় যে রিভার্স যেই একটা কারেন্ট, স্যাচুরেশন কারেন্ট আইএস আমরা বলছিলাম। এই আইএস এবং আমাদের যে এই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে এই কারেন্টটাকে বলা হচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি, এখানে বলা হচ্ছে semiconductor diode is forward bias when the associated p-type and positive and n-type and negative has been established. এটাই বলা হয়েছে, p-তে পজিটিভ এবং n-তে নেগেটিভ established হইলে সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলবো। আচ্ছা, এইখানে দেখো, এখানে এই যে আমাদের ডায়োডের ক্যারেক্টারিস্টিক স্টার্টটা দেওয়া আছে, এইটা বলা হচ্ছে যে এইটার মধ্যে দিয়ে যে ফরওয়ার্ডে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, এইটা থেকে আবার ওই যে স্যাচুরেশন একটা, মানে রিভার্স দিকে আরেকটা কারেন্ট কিন্তু এটা ফ্লো হয়, স্যাচুরেশন কারেন্ট, যেটা আমরা নেগেটিভ বায়াসের ক্ষেত্রে দেখছি, বায়াসিং এর ক্ষেত্রে দেখছি। ওইটা বাদ দিলে যে কারেন্টটা থাকবে সেটাই হচ্ছে আই ডি, মানে ডায়োডের কারেন্ট, ফরওয়ার্ড বায়াসের কারেন্ট। এই কারেন্টটা যথেষ্ট ভালোভাবে ফ্লো হতে পারে এই ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে দিয়ে, এটা আমরা দেখছি। আমরা এটাকে বলে থাকি অনেক সময় যে ফরওয়ার্ড বায়াসে এটা শর্ট সার্কিট, মানে এটা দিয়ে একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যেভাবে কারেন্ট ফ্লো হয়, এর মধ্যে দিয়ে অলমোস্ট ঠিক একইভাবে কারেন্ট ফ্লো হতে পারে। যাই হোক, এইখানে আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়েছে। This portion is for positive bias or forward bias, this positive side, and এই negative side টাকে reverse bias region বলা হয়েছে। This is forward bias region, this is reverse bias region. Okay, ফরওয়ার্ড বায়াসে দেখা যাচ্ছে যে কিছু পর্যন্ত কিন্তু কারেন্ট ফ্লো হয় না, যেমন এখানে 0.3 অ্যাকচুয়ালি বলা হচ্ছে 0.3 ভোল্ট, 0.34 ভোল্ট পর্যন্ত তুমি ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ দিলে তোমার কিন্তু তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, তারপরে তোমাকে কারেন্ট ফ্লো হচ্ছে। তা এই দিস ইজ কল্ড বায়াসিং ভোল্টেজ। ঠিক আছে, এই বায়াসিং ভোল্টেজ যে তোমার বায়াসিং ভোল্টেজ এক একটার জন্য এক এক রকম হয়ে থাকে, যেমন জার্মেনিয়ামের জন্য 0.3 এবং সিলিকনের জন্য 0.7। এখানে জার্মেনিয়ামেরটা দেখানো হয়েছে। এটা দেখো, এই 0.3 এই ভোল্টেজটা পার হওয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের ডিরেক্টলি কারেন্ট, একেবারে হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। বুঝতে পারতেছো বাকিরা? সবাই কি আসো তো নাকি? জি স্যার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। না বুঝলে বইলো বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, বোঝা যায় স্যার, বোঝা যায় স্যার।
তাহলে এই ফরওয়ার্ড বায়াসে যে ঘটনাটা ঘটে যে ফরওয়ার্ড বায়াসে কিন্তু এরকম না যে আমি একেবারে 0.1 ভোল্ট দিলাম, দেওয়ার সাথে সাথে কারেন্ট ফ্লো হয়, ঘটনাটা সেরকম হয় না। যেমন এই ট্রানজিশন ভোল্টেজ বলা হয় যে এই ভোল্টেজটা যেটা আছে এটাকে এইটার বেশি ভোল্টেজ দিতে হবে, 0.3 ভোল্ট জার্মেনিয়ামের জন্য এইটাকে ওভারকাম করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। এইটা হচ্ছে জার্মেনিয়ামের জন্য। আর সিলিকনের জন্য আবার 0.7 ভোল্ট পর্যন্ত, 0.7 ভোল্টের পরে গিয়ে আমরা দেখি হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। আর রিভার্স বায়াস যদি রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি, খুব কম পরিমাণ, একেবারে অল্প পরিমাণ একটা কারেন্ট পাওয়া যায়, এবং এই ভোল্টেজটা যদি আবার বাড়াইতে থাকি, এরপরে দেখা যায় এই অংশটা দেখায় নাই, এরপরে দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ রিভার্স ভোল্টেজের পরে যে এইটা তখন আবার কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, তখন এই পোর্শনটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। মানে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত সে কারেন্ট ফ্লো হতে দেয় না, দিলেও খুব কম পরিমাণ কারেন্ট, যেটা আইএস এখানে দেখা যাচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, এই আইএস খুবই কম পরিমাণ একটা কারেন্ট ফ্লো হয়, কিন্তু তারপরেও যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি তখন সে রিভার্স স্যাচুরেশন রিজিয়নে চলে যায়। এইটা হচ্ছে আমাদের সূত্র, আইডি ইজ ইকুয়াল টু আইএস e to the power k Vd by Tk minus 1. এইখানে দেওয়া আছে আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আই কে এর মান হচ্ছে 11,600 ডিভাইডেড বাই, এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, ইটা ডিভাইডেড বাই ইটা, ইটা ইজ ইকুয়াল টু 1 ফর জার্মেনিয়াম, 2 ফর সিলিকন। টিকে টেম্পারেচার, এটা হচ্ছে কেলভিনে, ডিগ্রি সেলসিয়াসে থাকে সেটাকে আমরা কেলভিনে নিয়ে আসবো। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই ইকুয়েশনটা আইডি ইজ ইকুয়াল টু আইএস মাইনাস। ওকে, এই যে ব্রেকডাউন ভোল্টেজ, এই রিজিয়নটাকে আবার জেনার রিজিয়ন বলা, এটা দিয়ে আবার একটা ডায়োডও তৈরি করা হয়, জেনার ডায়োড, যেটা এই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটাকে কাজে লাগিয়ে করা হয়। ঠিক আছে, ভিজেড, তুমি নেগেটিভে ভোল্টেজ দিতে থাকলা, দিতে দিতে একটা ভোল্টেজ আসবে যেটার পরে কিন্তু সে আর কারেন্ট না ফ্লো করে থাকতে পারবে না, তখন তার মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। অবশ্যই সেটা রিভার্স ডিরেকশন, বিপরীত ডিরেকশন। দেখো এটার যে ডিরেকশন, এটা উপরের দিকে পজিটিভ ডিরেকশন, আর এটার ডিরেকশন কিন্তু ডিফারেন্ট, আলাদা। এটার কারেন্টের ডিরেকশন, এটা উল্টা, রিভার্স ডিরেকশন। তো এই রিভার্স ডিরেকশনে তখন হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। তখন দেখা যায় যে এই রিজিয়নটাকে আমরা তখন বলি জেনার রিজিয়ন, এবং এই ডায়োডটাকে আমরা জেনার ডায়োডও বলি। ডায়োডের নামটা তখন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সিলিকন আর এই জার্মেনিয়ামের এই দেখানো হয়েছে, দেখো এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এখন দুইটাই দেখানো হয়েছে। মেনলি আমাদের এই দুইটা দিয়ে ডায়োড তৈরি করা হয়, জার্মেনিয়াম এবং সিলিকন, বেশি ইউজ হয় সিলিকন। সিলিকনের ক্ষেত্রে এই যে বায়াসিং ভোল্টেজ বলছিলাম 0.7 ভোল্ট, 0.7 পর্যন্ত সেই পরিমাণ সে কিন্তু কারেন্ট ফ্লো করে না, খুব অল্প পরিমাণ, এর আগে তো একেবারে করেই না, 0.7 পর্যন্ত খুব কম করে, তারপরে দেখা যায় হাই কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। আর এদিক দিয়েও দেখা যাচ্ছে যে জার্মেনিয়ামের রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ সিলিকনের তুলনায় কম, সিলিকনের থেকে কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে রিভার্সে নেগেটিভ ভোল্টেজ, এটা সে ব্রেকডাউন রিজিয়নে পৌঁছে যায়। এই ব্রেকডাউন রিজিয়ন এই পর্যন্ত কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছিল না, তারপরে গিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে ব্রেকডাউন রিজিয়ন। এটার ক্ষেত্রে একই ঘটনা ঘটে, ব্রেকডাউন রিজিয়ন ফর সিলিকন। এই যে কার্ভটা, ক্যারেক্টারিস্টিক্স চার্টটা জার্মেনিয়াম এবং সিলিকন, এইটাও ইম্পর্টেন্ট, এটাও তোমরা এই অ্যাসাইনমেন্টে দিয়ে দিবা
জার্মেনিয়াম এবং সিলিকনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা সম্পর্কে একটু বলতে হবে। আর এই যে তিনটা বায়াসিং কন্ডিশন আছে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডের, VD is equal to 0, VD is less than 0, that means reverse bias condition, and another is forward bias condition. এই তিনটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এর ইনক্লুড হবে, আর সাথে সাথে ইনক্লুড হবে জার্মেনিয়াম এবং সিলিকনের যেই বলে এটাকে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত। আচ্ছা, এই যে আমাদের এই যে ভোল্টেজটা বললাম যে বায়াসিং ভোল্টেজ, এটাকে বিভিন্ন নামে প্রকাশ করা হয়। মেইনলি এটাকে বলা হয় আবার থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি থ্রেশহোল্ড। ওকে, ভিটি যে সিলিকনের থ্রেশহোল্ড ভোল্টেজ কত? 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের 0.3 ভোল্ট। এটা মনে রাখতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ। অনেক ক্ষেত্রে বায়াসিং ভোল্টেজও বলা হয় বা থ্রেশহোল্ড ভোল্টেজ। The threshold voltage 0.7 volt, that means silicon 0.7 ভোল্টের আগে কন্ডাক্ট করবে না। জার্মেনিয়াম 0.3 ভোল্টের আগে কন্ডাক্ট করবে না। এখন এর মধ্যে টেম্পারেচার ইফেক্ট আছে। টেম্পারেচার ইফেক্টের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা দেখানো হচ্ছে। The reverse saturation current IS will just about double in magnitude for every 10 degree increase in temperature. তাই ওই যে আমাদের একটা কারেন্ট ফ্লো হয়, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্টটা প্রতি 10 ডিগ্রি বৃদ্ধির জন্য টেম্পারেচার সেটা ডাবল হয়ে যায়। সেটা এখানে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের কার্ভ। 25 ডিগ্রি সেলসিয়াসে এই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এটাকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো, তখন কিন্তু কারেন্টের পরিমাণ তোমার তুলনামূলক কমে আসবে। ঠিক আছে, তা এরপরে যদি আরো তুমি নিয়ে আসো, বেশি করো টেম্পারেচার, তাহলে কারেন্টের পরিমাণ আরো কমে আসবে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আর এটাকে যদি আরো মাইনাসে নিয়ে যাও, মাইনাস টেম্পারেচার, তাহলে আমরা দেখছি কারেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট IS will just about double in magnitude for every 10 degree increase in temperature. মানে প্রতি 10 ডিগ্রির জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ডাবল হয়ে যাচ্ছে টেম্পারেচার বৃদ্ধির জন্য। এটার জন্য এটা আছে, এইটা কমায় ফেললে আমরা দেখতেছি টেম্পারেচার কমানোর জন্য এই রিভার্সের যে কারেন্টটা, এটা দেখো রিভার্সে সেই ক্ষেত্রে অনেক আগেই সে রিভার্স ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে টেম্পারেচার কমানোর কারণে। আবার কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এই অংশটা টেম্পারেচার বাড়ানোর কারণে রিভার্সে কি হয়েছে, আর পরে গিয়ে তাকে ব্রেকডাউনের রিজিয়নে চলে যেতে হয়েছে। টেম্পারেচার আরো বৃদ্ধির জন্য ব্রেকডাউন রিজিয়ন আরো বৃদ্ধি পেয়েছে। এইখানে কত বলা হচ্ছে 20-30 আগেই সে ব্রেকডাউনে চলে গেছে, এখানে প্রায় 40-তে ব্রেকডাউন, এখানে 50-তে, এখানে 60 ভোল্ট এফেক্ট। বুঝতে পারছো? এই ঘটনাগুলি তাহলে আমাদের ঘটছে, তাহলে ওই কারেন্টের সাথে আমাদের টেম্পারেচারের একটা ইফেক্ট রয়ে গেছে। এইটা একটু তোমরা পড়ে নিবা। টেম্পারেচার ইফেক্ট বললে এই জিনিসটা, এই লাইনটা দিয়ে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট IS will
জাস্ট স্যার এটা কি অ্যাসাইনমেন্টে দিব? হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্টে ইনপুট করো। The reverse saturation current IS will just about double in magnitude for every 10 degree increase in temperature. প্রতি 10 ডিগ্রি বৃদ্ধির জন্য আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট বেড়ে যায়, প্রায় ডাবল হয়ে যায়। রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি এইভাবে, RD is equal to BD by ID। আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথে চলে যাই, দেখি কি বলতেছে। Determine the DC resistance level for the diode. Diode বলতে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স চার্টটা দেওয়া আছে। সিলিকন ডায়োড এটাও বলা আছে ফিগারে। রেজিস্ট্যান্সের মান বের করতে বলা হয়েছে। আইডির মান যখন 2 তখন রেজিস্ট্যান্সের মান কত, আইডির মান যখন 20 তখন রেজিস্ট্যান্সের মান কত, এবং ভিডি যখন -10 ভোল্ট তখন রেজিস্ট্যান্স মান কত। তাহলে এইখানে দেখো ফিগারে অলমোস্ট সবকিছু দেওয়াই আছে। আইডি যখন 20 তখন আমার ভোল্টেজ কত ছিল, 0.8। ফিগারে দেখায় দেওয়া আছে। যদি দেখায় দেওয়া না থাকে তোমরা স্কেল ধরে বের করে নিতে হবে যে আইডি 20 হইলে এই এক্স এক্সিসের ভিডির মান কত। ওকে, কারণ আমার রেজিস্ট্যান্স বের করতে গেলে আইডি এবং ভিডি দুইটাই লাগবে। আইডি দেওয়া আছে, ভিডি বের করে নিতে হবে। ভিডি বাই আইডি করা হয়েছে। এখানে দেখো মিলি এম্পিয়ার আছে। মিলি এম্পিয়ার মানে 10⁻³ দিয়ে গুণ হবে এই 2 এর সাথে। এটা কিন্তু তোমরা 10⁻³ দিয়ে গুণ করে নিবে, এত ওহম। সেম আইডি 20, আচ্ছা এটা 2 এর জন্য বের করছে। 2 এর জন্য 0.5 ভোল্ট, 20 এর জন্য 0.8 ভোল্ট, 20 এর জন্য 0.8 ভোল্ট। আর ভিডি যখন -10 তখন কত, 1 মাইক্রো এম্পিয়ার। তার মানে 1 মাইক্রো এম্পিয়ার, মাইক্রো that means 10⁻⁶। 10 volt divided by 1 micro, that means mega ohm। that means রিভার্সে আমরা দেখতেছি রেজিস্ট্যান্সের লেভেল অনেক বেড়ে যায়। কারেন্ট কি কারণে ফ্লো হতে পারে না, কারণ রিভার্স রিজনে রেজিস্ট্যান্সের ভ্যালুও বেড়ে যায়। ওকে, ডিটারমাইন দ্য এসি রেজিস্ট্যান্স। এসি রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই, এসির ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আরডি রেজিস্ট্যান্স যদি বের করতে যাই একটা নির্দিষ্ট পোর্শন জুড়ে আমাদের বের করতে হয়, ডেল বিডি ডিভাইডেড বাই ডেল আইডি। দ্যাট মিনস এই পয়েন্টের এই অংশ পুরোটা ধরতে হয়, একটা নির্দিষ্ট অংশ, একটা কি বলে একটা রিজিয়ন থাকে, লিমিট থাকে, লোয়ার লিমিট আপার লিমিট, এই দুইটা, এবং এই ভিডির ক্ষেত্রেও একটা নির্দিষ্ট অংশ জুড়ে আমাদের ধরতে হয় ফর এসি। এসির ক্ষেত্রে আমরা দেখি কি হয়, এসি রেজিস্ট্যান্স যদি বের করতে যাই সেই ক্ষেত্রে determine the AC resistance at ID is equal to 2 milliampere, ID is equal to 25 milliampere. Compare the result part AB to the DC resistance at each current level. আচ্ছা, AC রেজিস্ট্যান্সের জন্য এবং DC রেজিস্ট্যান্সের জন্য বের করে এটা আবার কম্পেয়ার করতে বলা হয়েছে। ওকে, আমরা এসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পোর্শন, আমরা একটা লিমিট, একটা লোয়ার লিমিট আপার লিমিট সিলেক্ট করে ওই অংশটুকু ধরতে হবে। ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা দেখি কি করা যায়। ফর এসি প্রথমে আইডি ইজ ইকুয়াল টু 2 মিলি এম্পিয়ারের জন্য করতে গেলে আমরা উপরে আরো 2 ধরে নিচ্ছি, নিচে আরো 2, এতটুকু এই পোর্শন। এই পোর্শনের জন্য এই 4, এই উপরে 4 এর জন্য এখানে আমরা কত পেলাম সেটা এখানে দেখানো হচ্ছে যে 4 এর জন্য পাইছি ভিডি ইজ ইকুয়াল টু 0.76। তোমাদের তো এই ফিগারটা দেওয়া থাকবে, তোমরা এইভাবে এঁকে নিতে হবে। এইখানে একটা পয়েন্ট ধরবা, ধরে এখানে একটা স্পর্শক আঁকবা, একে এই
স্পর্শকটা এই 4 এর এই জায়গায় কোথায় আসতেছে এবং এটা কোথায় লাগতেছে, এই পয়েন্ট দুইটা তোমাদের বের করে নিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে? দেখো স্যার এই পয়েন্টে একটা স্পর্শ থাকতে হবে, ঠিক আছে, বা টেনজেন্ট আমরা যেটা বলি, ইংরেজিতে বলা হয় টেনজেন্ট, এটা আঁকতে হবে। একে এই 4 এর এই পয়েন্টটার সাথে এটা ইন্টারসেক্ট করবে এবং সেটাকে তুমি তখন নিচের দিকে মানে জাস্ট একটা ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকলে এটার এই পয়েন্ট কোথায় মানে কাট করতেছে, তো বিডি কাট করতেছে 0.76 ভোল্টে, আর এই পয়েন্টে কাট করতেছে যখন আইডি ইজ ইকুয়াল টু 0, তখন কাট করতেছে কত 0.65, দিস ইজ 0.65 ভোল্ট। ওকে, তাহলে বলা হচ্ছে the resulting change in current and voltage are, আইডির জন্য কি হচ্ছে, কতটুকু আইডি চেঞ্জ হচ্ছে কতটুকু, আইডি আমরা 4 মিলি অ্যাম্পিয়ার এবং 0 মিলি অ্যাম্পিয়ার। কারণ আমরা এই চেঞ্জটা বের করি এসির ক্ষেত্রে, এসিতে তো মেনলি হচ্ছে প্রতিনিয়তই একটা পরিবর্তন হয়, যার কারণে আমাদের, এবং ডিসি হচ্ছে কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট ভ্যালু ধরে আমরা ডিসি বের করি। আর এসির ক্ষেত্রে আমরা সবসময় বের করতে চাই চেঞ্জ, পরিবর্তনটা কতটুকু হচ্ছে। এসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যার কারণে আমাদের আইডি একটা আমাদের লোয়ার এবং আপার লিমিট ধরে আমরা বের করি, তাহলে আইডি ইজ ইকুয়াল টু 4 মিলি অ্যাম্পিয়ার